আপনি নিজেও গুমের শিকার হয়েছেন বিগত ফ্যাসিস্ট শাসন আমলে, এবং আপনার সেই অভিজ্ঞতা যদি আপনি একটু বলতেন, যে সেই মানে গুমের সময় সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা যদি একটু বলতেন। গুমের বিষয়টা হলো, আমি যখন গুম হই তার আগে আমার সাথে 5 জন সহযোদ্ধা গুম, আমার সহযোদ্ধা 5 জন আমার কর্মী গুম ছিলেন। তো তখন ওরা সব সময় বলতো যে ভাই, কোন সময়টাতে হয়েছে? 14 সালে আন্দোলনের পুরো পিক আওয়ারটা, অবরোধের সময়। হ্যাঁ। তো ওরা বলতো যে ভাই আপনি কিন্তু, ওরা যারা বের হয়ে আসছে 2 জন 3 মাস পরে, ওরা বলতো যে ভাই আমি জেলখানায় দেখতে গেছি, বলে আপনাকে কিন্তু গুম করবে। তো আমরা আসলে, আমি চিন্তা করি নাই যে গুম এত কষ্টের, মানে গুম যে মানে পরিবার এবং যে গুম অবস্থায় থাকে সে জিনিসটা যে এত কষ্টের সেটা চিন্তাই করি নাই। কিন্তু আন্দোলনে আমরা কখনোই পিছু হটার চিন্তাই করি নাই, কখনো ভয়ের যে কী জিনিস সেটাও ভিতরে কাজ করে নাই। কিন্তু যখন আমি গুম হই, যখন আমাকে প্রথম আমার গাড়ি থেকে নামার পরে আবার গাড়িতে বসে কালো কাপড় বাঁধে, পিছনে হ্যান্ডকাপ পরায়, যখন ওদের গাড়িতে তুলে আমাকে নিয়ে যায়, যখন চোখটা 2টা কালো কাপড়ের মতো করে, তখন আসলে সত্যি কথা আমার যখন সন্তানদের কথা, ছোট বাচ্চাদের কথা মনে হলো যে আমি তখনই মনে হয়েছে যে আর কখনো কোনো দিন সন্তানদের কাছে ফিরে যাব কি না। সেই যে কষ্ট শুরু, 4 মাসের মতো ছিলাম, সে কষ্টের কোনো শেষ নাই। কারণ একটা মানুষ, যারা গুম ছিল তারাই জানে, একটা মানুষ 4 মাস খালি গায়ে থাকা, খালি ফ্লোরে থাকা, ফ্যান লাইট ছাড়া থাকা, আপনার গোসল ছাড়া থাকা, 3 দিন পরে পানি না খেয়ে থাকা, আপনার খাবার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, মানে মানুষ তো, মানে আপনি মানে কতটা প্রেশার নেওয়া যায়, মানে কতটা কষ্ট। তারপরে যে নির্যাতনের 15টা দিন ছিল ওদের, তখন তো আমাদের চেঞ্জ ছিল না, ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত, মুখে একটা লিকুইড দিত, সেটা একটু পানি জাতীয় টক, তখন মানে চেঞ্জ থাকতো না, মনে হইতো যে আমি শূন্য রূপে ভাসছি বা সহযোদ্ধাদের সাথে আছি। মানে অনেক কষ্ট, বাম্পাটা ভেঙে ফেলছে, হাড়টা ভেঙে ফেললো। আর মানে পানি খাওয়ার কথা, একটা গল্প আমি আপনাদেরকে বলি। ধরেন আমার একদিন সেন্স আসছে, যখন মনে হয়েছে পানি, আমি চিৎকার করতেছি পানি খাবো, মানে আমার পানি আর পাচ্ছি না, পানি দিচ্ছে না। তো হঠাৎ করে আমার যখন সেন্স আসলো, মনে হলো যে আমি বাথরুমে যাই, বাথরুমের কথা বলি, তাইলে হয়তো পানি খেতে পারবো। তো আমি, ওদের বলার পরে আমাকে বাথরুমে নিল, নেওয়ার পরে আমার পিছনে হ্যান্ডকাপটা খুলে দিল। আমার হাতটা মনে হয় 5 দিন পরে আমার হাতটার সামনে আসতে ছিল না, হাতের এইখানে হ্যান্ডকাপ, ওই যে এখনও পচা দাগ আছে, তো একদমই হাতটা পচে গেছে। তো আমি, আমার পিছন থেকে এভাবে কাপড়টা খুলে দিল, কালো কাপড়, আমি বাথরুমে ঢুকলাম, ওরা দরজাটা ওরাই টাইনা রাখলো, বললো সিট কেন লাগানো যাবে না। আমি যখন বাথরুমে ঢুকে, হাত চলে না, অনেক কষ্টে বাথরুমের কলটা খুললাম, খুলে দেখি কলে কোনো পানি নেই। তখন এমন মনে কষ্ট লাগলো, মনে হলো যে মানে সাথে সাথে মানে চিৎকার করে মনে হয় কান্না আসলো, যে মানে কলে পানি নাই। তখন আমি একটা ড্রাম ছিল, ড্রামের ভিতর দেখি একটু পানি রাখা আছে, শ্যাওলা পড়ে আছে, একটা মগ দেয়া আছে। তো আমি কষ্ট করে হাতে এইভাবে ধরে, কোনো রকম, হাতে তো কোনো শক্তি পাচ্ছি না, এভাবে ঢাললাম। ঢালার পরে অনেকগুলো পানি পড়ে গেল, কিছুটা পানি সেই মগটা ভিতর পড়লো। তো ওই পানিটা আমি অনেক ভক্তি করে, মনে হয় ওই মগের ভিতর যে শ্যাওলা পড়া পানিটা আমি খাওয়ার পরে মনে হলো যে আমি নতুন করে আবার জীবনটা ফিরে পেলাম। সেই ড্রাম থেকে সেই পানিটা বাথরুমের মগে করে নিয়ে খাওয়ার পরে মনে হলো যে আমি নতুন করে একটা আবার জীবন ফিরে পেলাম। আর সেইখানে ধরেন কষ্ট, অনেক কষ্ট, সেটা নিজেদের মতো করে বাঁচার যে একটা যন্ত্রণা, সেটা ওইখানে সহ্য করে এসে পরিবারের কাছ থেকে যেই সকল গল্প, তাদের কষ্টের কথা যখন শুনলাম, তখন মনে হলো
আমার থেকে এই 4 মাস আমার পরিবারের সদস্যরা অনেক বেশি কষ্টে ছিল। আমার বাচ্চা, বড় মেয়ে, ছোট মেয়ের বয়স তখন 6 মাস, বড় মেয়ের বয়স 4 বছর। তার সাথে পাশের বাসার একটা ছেলে খেলতে আসতো। একদিন যখন আসছে, সে বলছে আমি খেলবো না। বলছে কেন খেলবা না? বলে না আমার খেলতে ভালো লাগে না, আমি খেলবো না। কয় না কেন, খেলো। বল না, বলে যে আমার বাবা মারা গেছে, তো এই জন্য আমার মনটা ভালো নেই। তো ধরেন আমাদের 4 বছরের বাচ্চার উপর সেই প্রভাবটা পড়েছে। ও মনে করেছে যে আমার বাবা বেঁচে নাই। এই যে কষ্ট তাদের। আমার স্ত্রীকে একদিন নরসিংদী থানা থেকে ফোন দেওয়া হয়েছে, আপনার হাজব্যান্ডের নাম আনিসুর রহমান? বলে হ্যাঁ। দেখতে এমন? বলছে হ্যাঁ। সরাসরি বলছে যে আপনার হাজব্যান্ডের লাশ আমাদের থানায় নিয়ে যান। তখন আমার ওয়াইফের হাত থেকে ফোনটা পড়ে সে সেন্সেস হয়ে কিছুটা সময় ফ্লোরে পড়েছিল। মানে এই যে তাদের একটা কষ্ট, এই যে তাদের যে মানসিক অবস্থাটা, এখনো কিন্তু তারা সেই জায়গা থেকে ফিরে আসতে পারে না। আর আমি যখন গুম হওয়া পরিবারের সাথে মিশি, তাদের সাথে চলি, তাদের সাথে কথা বলি, যেসব অনুষ্ঠানে আমি যাই, তখন আমার মনে হয় যে যারা এখনো আসে নাই, এই সন্তানগুলো, আমার বাচ্চারা তো 4 মাস, আমার স্ত্রী, আমার বাবা মা 4 মাসের জন্য এই কষ্ট, আর তাদের তো 14 বছর হয়ে গেল। তারা 14 বছর কিভাবে আছে এই স্বজনদের ছাড়া? তারা প্রতিটা সময় সেই তাদের পরিবারের সদস্য, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, তারা কিন্তু 14 বছর যাবত অপেক্ষা করছে। আমরাও আশা করছিলাম 5 তারিখের পরে অনেককে হয়তো আমরা এই গুমের ঘর থেকে, আয়না ঘর থেকে ফেরত আনতে পারবো, কিন্তু সত্যিকার অর্থে এখনো কিন্তু কোনো সঠিক কোনো তথ্য আমরা তাদের সম্বন্ধে এখনো পাই নাই। এটা অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক যে তারা কোথায় আছে, কিভাবে আছে। এবং যারা করছেন সেই জেনারেল জিয়ারাও জীবিত আছেন, বেনজিরাও জীবিত আছেন, সেই সকল অফিসাররাও এখনো বেঁচে আছেন। কিন্তু আমরা কিন্তু আমাদের সেই গুম হওয়া পরিবারদের আমরা কিন্তু সঠিক যে তথ্যটা, তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা আছে কিংবা নাই, তাদের পরিবারের কাছে যে একটা সঠিক তথ্য দেওয়া উচিত, তাদের সান্ত্বনার জন্য হইলেও একটা কিছু করা উচিত, সেই জিনিসটা কিন্তু এই 1 বছরে আমরা পাই নাই। এটা এখন আমরা নির্বাচন করছি, আমরা যার যার মতো করে আনন্দ করছি, কিন্তু যাদের জন্যই স্বাধীনতা, যাদের কষ্টে অর্জিত এই আগামী দিনের স্বপ্ন, যারা আমাদেরকে স্বপ্ন দেখাইলেন, আমরা যেন তাদের কথা ভুলে না যাই, তাদের যেন আমরা পাশে থাকি, সেই পরিবারের মুখে যেন আমরা হাসি ফুটাই, এটাই আমার প্রত্যাশা দেশের কাছে, আমার দলের কাছে এবং এই জাতির কাছে।